আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, আমি তাহলে কাউসার মাহমুদের কাছে একটু শুরুতে যাই। লুনা নূরের সংযোগটি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আশা করছি। কাউসার মাহমুদ, এই যে শুরুতেই বলছিলাম ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ভাঙচুরের যে ঘটনা, এই বিষয়টিতে আপনি কি বলবেন? আহ এটি আসলে মন্তব্য করার আগে আমরা যদি একটু পেছনে যাই, যে আমরা দেখি যে এই গেল সরকারের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে আমরা 5ই আগস্টে যে পট পরিবর্তনটি হয়েছে, সেই পরিবর্তনের সময়ও কিন্তু আমরা 32 নম্বর হামলার বিষয়টি আমরা কিন্তু জানি এবং আমরা দেখি যে 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেটি ভস্মীভূত করা হয়েছে এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটারই একটা ধারাবাহিকতায় আজকের এই ঘটনাটি আসলো। এখন এটি 5ই আগস্ট পট পরিবর্তনের কারণে তখন যে উত্তাল জনগণ, তারা যে বিক্ষুব্ধ ছিল গেল ও, মানে সরকারের নানান রকম অপকর্মের জন্য, তাদের নানান রকম মানে বিরোধী দলের উপর যে অত্যাচার, দেশব্যাপী যে তাদের একটা একচেটিয়া যে আহ, একটা আধিপত্য ছিল, সেটার ক্ষোভের কারণে 32 নম্বরে যে বাড়িটি ভস্মীভূত হয়েছে। সেটিও কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এটি আহ, এক বিরোধী দলের দুঃখিত, আওয়ামী লীগের একজন প্রধান, আহ, যিনি তার বাসভবন হিসাবে আসলে চিন্তা করলে হবে না। এটি আমাদের একটা ঐতিহাসিক, আমরা যদি মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার কথা যদি আমরা উম, মানে স্বীকার করি এবং সেটি যদি ইতিহাসকে যদি আমরা শ্রদ্ধা করি, তাহলে সেই বাড়িটি গুরুত্বপূর্ণ। বাড়িটি কে ব্যবহার করেছে এবং সেই বাড়িটির সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, সেটি আসলে আহ, আহ, মানে তেমন কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু আজকের যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার জন্য আমি মনে করি কিছুটা দায় শেখ হাসিনাকেও নিতে হবে। কারণ হচ্ছে যে তিনি এক ধরনের একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং আমরা দেখছি যে কিছুদিন পর পর তার যে টেলিফোন যে বার্তাগুলো আছে, যে আমি হুট করে ঢুকে পড়েছি, এবং ছাত্রলীগের সাথে যে তার ভার্চুয়াল একটা কনফারেন্সের মাধ্যমে এই যে এটা যুক্ত হওয়ার যে ঘটনা, সেটি আসলে কিন্তু এদেশের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা বিক্ষুব্ধ যে মানুষগুলো আছে, তাদেরকে কিন্তু এক ধরনের ক্ষোভ সঞ্চার করছে বা এক ধরনের তারা বিক্ষুব্ধ। কারণ যেখানে এই সরকারটি এবং বা সরকার প্রধান কিন্তু পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে গিয়ে একটি পার্শ্ববর্তী দেশে থেকে তিনি যে বার্তা দিচ্ছেন, সেই বার্তার মধ্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারিনি যে এই যে 17 বছরে যে অর্থনৈতিক লোপাট হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি যে হত্যা, তাদের প্রতি যে নির্যাতন, যে গুম, এবং আরো যে আপনার অর্থনৈতিক যে লোপাটটা হয়েছে, সেটির ব্যাপারে কিন্তু কোনো রকমের কোনো দুঃখ প্রকাশের বিপরীতে এই যে মাঝে মাঝে আমি যে চলে আসছি বা তার যে বক্তব্য, সেটি কিন্তু সাধারণ যে নেতাকর্মী যারা আছেন, আওয়ামী লীগের যার যে নেতাকর্মী আছেন, তাদেরকে কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলা, তাদেরকে এক ধরনের শঙ্কার ভিতরে ফেলা। প্লাস হচ্ছে যে এখনো পর্যন্ত মানুষ কিন্তু জানে যে উনি পালিয়ে গেছেন এবং অন্তরীণ একটা অবস্থায় সে আছেন। সেক্ষেত্রে আমি মনে হয় যে ভারত সরকারেরও কিন্তু একটা দায় দায়িত্বহীনতার একটা পরিচয় আছে। এবং যেটি আপনি বলছিলেন যে শিরোনামে যে উপদেষ্টা নাহিদ বলছিলেন যে এটা জি, কাউসার কূটনৈতিক মাহমুদ, এই বিষয়টা নিয়ে আমি মধ্যে। আসবো আপনার কাছে। আমি একটু লুনানুরের কাছে যেতে চাই একই বিষয় নিয়ে। আমি আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে। লুনানুর, এই যে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আমরা যেটি দেখলাম যে আবারও ভাঙচুরের যে ঘটনা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথমত শুভেচ্ছা আপনাদের সকলকে, সহ-আলোচক যে আছেন। প্রথমত হচ্ছে আজকে যে ঘটনাটি, এই মুহূর্তে আমি জানি না এখনো চলছে কিনা। দেখছিলাম লাইভে যে বিষয়টি হচ্ছে যে 32 নম্বরে ভাঙচুর বা যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এটি অত্যন্ত নিন্দনীয় এবং খুব দুঃখজনক। যেভাবে আমার আগে আগে আলোচক বলছিলেন যে এই দায় হাসিনাকে নিতে হবে। এই দায় তো অবশ্যই হাসিনাকে নিতে হবে, কারণ মানুষের যে ক্ষোভটাকে আহ পরিকল্পনাকারীরা বা ষড়যন্ত্রকারীরা কাজে লাগাতে পেরেছেন, সেই ক্ষোভ তৈরির পেছনে শেখ হাসিনা খুব সুদৃঢ় ভিত্তি তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগের অপকর্ম, দুর্নীতি, শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার, তার দুর্নীতির একটা কুফল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ
আজকে আমরা মানে ভোগ করছি। এই কারণে বলছি যে 32 নম্বর তো আসলে একটি কাঠামো আসলে ভাঙা বা স্থাপনা ভাঙা না ভাঙা নিয়ে আমি মনে করি না যে তেমন খুব মানে আবেগতাড়িত হওয়া বা সেই বিষয়টির সাথে খুব যুক্ত হওয়া খুব জরুরি। কিন্তু 32 নম্বর তো শুধু একটি বাড়ি না, বা 32 নম্বরকে যারা ভাঙতে চাচ্ছে তারা শুধুমাত্রই কাঠামোটাকে ভাঙতে চাচ্ছে না। এবং 32 নম্বর ভাঙার সাথে সাথে যে আসলে আওয়ামী লীগের ক্ষতি তারা করছে, এটা কিন্তু ঠিক। এটা খুব পরিষ্কার, খুব সুস্পষ্ট যে 32 নম্বর যে ভাঙলো, সে ভাঙার মধ্য থেকে যারা ভাঙছে তারা মনে করছে তারা লাভবান হচ্ছে বা তাদের একটি উদ্দেশ্য তারা সফল করছে, কিন্তু প্রকারান্তরে আওয়ামী লীগ লাভবান হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ আমরা মনে করি তারা যারা 32 নম্বরকে আক্রান্ত করেছে তারা 32 নম্বরকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের একটি অবশ্যই জায়গা মনে করছে, শেখ হাসিনার অপকর্মের একটি মানে জায়গা মনে করছে। কিন্তু 32 নম্বর তো শুধু সেটা না, যারা আক্রমণ করতে গিয়েছে, যারা ভাঙতে গিয়েছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিও তাদের যে দৃষ্টিভঙ্গি সেটিরও প্রমাণ করেছে। কিন্তু এই ভিত্তিটা আসলে তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এবং প্রকারান্তরে আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই যে যারা আজকে এই কর্মসূচি দিয়েছে তারা মনে করছে তাদের একটি শুধু প্রসারী উদ্দেশ্য বা অতীতের উদ্দেশ্য যে ছিল সেটি হয়তো সফল করতে পেরেছে। হ্যাঁ, রাজনৈতিক ভাবে হয়তো আওয়ামী লীগ লাভবান হচ্ছে আক্রান্তের মধ্যে দিয়ে, কিন্তু ক্ষতিগ্রস্ত হলো বা আক্রান্ত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য সব জি। যারা দুর্নীতি করেনি, যারা মুক্তিযুদ্ধের প্রতি মানে কমিটেড ছিল আর কি, যারা এই 24-এর গণ অভ্যুত্থানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছিল, আমরা তারা ক্ষতিগ্রস্ত হলাম। এবং এই বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মব তৈরির একটি মানে ঘোষণা যে তারা দিয়েছিল, সরকারের পক্ষ থেকে এটিকে ঠেকানোর কোনো পদক্ষেপ আমরা দেখলাম। এটি সবচেয়ে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়। এবং এইটি ডক্টর ইউনূসের সরকারকে বা অন্তর্বর্তী সরকারের জন্য একটি একটি মানে তার অবস্থানকে সিগনিফিকেন্ট বিষয় আর কি। সে যে আজকে এই ঘটনাটি ঘটতে দিল বিনা বাধা বা কোনো পদক্ষেপ নিল না, এই বিষয়টি খুব সিগনিফিকেন্ট। এবং এটি মনে হচ্ছে যে জাতির ভেতরে এটার প্রভাবটি খুব ইতিবাচক হবে। জি। লুনার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে একটু আসি। সেটি হচ্ছে যে আমরা যেটি দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। তার এই বক্তব্যে আমরা যদি একটু দেখি যে আওয়ামী লীগের এই যে রাজনীতি করা না করার যে বিষয়টি, বিএনপির অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন কিনা? কারণ এর আগে আমরা কোনো বিএনপি নেতার বক্তব্যে আসলে এই ধরনের কথা শুনতে পাইনি। আহ এর আগে আসলে বিএনপির কেউ বলেছে কিনা আমার ঠিক স্পষ্ট মনে নেই। তবে অবস্থানের পরিষ্কার মানে কি, বিএনপি তো একটা বিষয় আহ, জি, লুনানুর আহ, শুনতে পাচ্ছি। সমস্যা না কথা, হ্যাঁ। একটি বিষয় হচ্ছে যে বিএনপি বড় দল, তার অনেক নেতা, জাতীয় নেতা অনেক, তারা বিভিন্ন কর্মসূচি থেকে গিয়ে বিভিন্ন কথা বলছে। কিন্তু বিএনপির যেটা অফিসিয়াল স্টেটমেন্ট বা আমরা মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য, সেখানে আমরা দেখেছি যে জনগণই ঠিক করবে আসলে কে রাজনীতি করবে। তবে একটি কথা তো খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে আহ 24শে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে গণহত্যা ঘটিয়েছে শেখ হাসিনা সরকার, সেই গণহত্যার দায় তাকে নিতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুস্পষ্ট ভাবে যে রায় হয় সেই রায় মেনে নিতে হবে। এবং সেই রায়ের উপর নির্ভর করে আসলে সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। একটি দল রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য রাজনৈতিক দলের না, সেটি আসলে বাংলাদেশের জনগণের। এখন এখানে একটা দুটো বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে তার পলিটিক্যাল ফোরামের সিদ্ধান্ত নিয়ে, রাজনৈতিক মানে ফোরামের সিদ্ধান্ত নিয়ে, সাংগঠনিক ফোরামের সিদ্ধান্ত নিয়ে যদি সে গণহত্যা চালায়, তবে সেই দায় তার দলকে নিতে হবে। আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে যারা এই গণহত্যার সাথে যুক্ত আছে, আওয়ামী লীগ যদি মনে করে তাদেরকে সব জায়গায় বহাল রেখে মানে আবার সে আগের মতোই বহাল রেখে সেই রাজনীতিটা চালিয়ে যাবে, তবে সেটি বাংলাদেশের মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এই যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, টাকা উদ্ধার করা এবং জনগণের দুর্ভোগ লাঘব করা। আপনারা দেখেছেন যে মুদ্রাস্ফীতি গত দিনে একভাবে এসেছে, সেটা একটা বিষয়। কিন্তু এটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে এই গণহত্যা যে চালিয়েছে তার বিচারকে নিশ্চিত করা।
কারণ রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে ব্যবহার করে সে সাধারণ আন্দোলনকারী মানুষের উপরে গুলি চালিয়েছে, যে এই দায়টা নিতে হবে। সেই কথার উপরে নির্ভর করে বাংলাদেশের জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, সেটি জনগণের সিদ্ধান্ত। তবে কোনো রাজনৈতিক দলের আমার মনে হয় না যে আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, আরেকটি রাজনৈতিক দলকে মানে বাতিল করে দেওয়া, এটা তো গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এই অধিকারকে প্রয়োগ করা ঠিক না, জি যে আমার মনে হয়। জি লুনানুর, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু কাউসার মধ্যে আপনার কাছে আসি একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমি যেমন বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতে কতগুলো তথ্য তুলে ধরছিলাম, এর মধ্যে একটি হচ্ছে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন অন্তত 3 জন গণমাধ্যম কর্মী। আরেকটি ঘটনা বলে, এরকম বেশ অনেকগুলো ঘটনা আছে। আমি যদি গত 1 সপ্তাহের কথাই বলি, ঢাকা এবং ঢাকার বাইরে অনেকগুলো ঘটনা আছে। আরেকটি ঘটনা তুলে ধরি, সেটা হচ্ছে শরীয়তপুরে সোহাগ খান সুজন নামের এক সাংবাদিকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে আরও 3 জন সাংবাদিক আহত হন। এই যে ঘটনাগুলো ঘটছে এবং আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনি হয়তো বা খেয়াল করেছেন, ঢাকায় এবং ঢাকার বাইরে কি অবস্থা সংবাদ মাধ্যমগুলোর, সংবাদ মাধ্যম কর্মীরা কিভাবে কাজ করছে, এই পরিস্থিতি কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সংবাদ মাধ্যম, গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীন, সবচেয়ে বেশি সাহসিকতা, সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারার কথা। এই হামলা কারা করছে, কেন হচ্ছে, কেন নিরাপত্তা পাচ্ছেন না গণমাধ্যম কর্মীরা? কাউসার মাহমুদ। আপনার এই মন্তব্য করার আগে আমি লুনা আপার সাথে একমত হয়ে আমি এই মন্তব্যে ফিরতে চাই। সেটি হচ্ছে যে এই যে বিচ্ছিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন নাজেহালের ঘটনা হচ্ছে, তাদেরকে নির্যাতনের ঘটনা হচ্ছে, এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের একটা সবচেয়ে চরম ব্যর্থতা হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদেরকে আসলে সুশাসনের মধ্যে আনতে পারেনি। আজকে যে 32 নম্বরে যে ঘটনাটি ঘটলো, এটি আমরা দেখলাম এই আপনার অনলাইনে দেখলাম যে কোনো রকমের এটার প্রতি প্রতিরক্ষা ব্যবস্থা করা হলো না। এই বিষয়টি মানে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সফল হয়েছে, সেটা হচ্ছে যে তারা বিক্ষুব্ধ করতে পেরেছে ছাত্রদেরকে এবং সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। এবং আমি আপনাকে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ এই যে 32 নম্বরে ভবনে যে হামলার বিষয়টি, এটি তারা গ্লোবালি বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে তারা এই বিষয়টা নিয়ে কানেক্টিং হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু সফল হয়েছে আমি মনে করি, যে তাদের রাজনৈতিক একটা স্ট্র্যাটেজির কারণে। কিন্তু এটা উচিত ছিল, সরকারের উচিত ছিল, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ তারা যেই ঘটনাটি ঘটালো, যে কারণে ঘটালো, সেই ঘটনারই একটি ধারাবাহিকতার সুযোগে কিন্তু এই যে সাংবাদিক নির্যাতন কিংবা সাংবাদিক হামলার ঘটনাগুলি যেটা আমরা বলি, আমরা এমনিতেই দেখলাম পট পরিবর্তনের কারণে কিন্তু বাংলাদেশের অনেক সাংবাদিকই কিন্তু বেকার। কারণ হচ্ছে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। তারপর আরেকটি গ্রুপ হচ্ছেন যে তাদেরকে কারো প্রেস ক্লাবের সদস্যপদ হরণ করা হয়েছে, কারো অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে, কারো বিরুদ্ধে অর্থনৈতিক মানে তদন্ত চলছে। সেটি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অর্থনৈতিক যে নানান রকম ব্যবস্থাপনা পরিষদ আছে তারা সেটি করছে, সেটি আইনের মধ্যে। কিন্তু এই যে ঘটনাগুলি ঘটার সুযোগ যে হচ্ছে, কারণ আহ, আমরা দেখছি না যে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আইনের আওতায় আনা হয়েছে কিংবা তাদেরকে শাস্তির ব্যবস্থা দেওয়া হয়েছে। তার ফলে হচ্ছে কি, এক ধরনের সুযোগ সন্ধানী কিন্তু এক ধরনের অরাজকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনি যে বলছেন স্বাধীনতার কথা, দেখেন আমরা সবাই জানি যখন পট পরিবর্তন হয় তখন এই সাংবাদিকদের যেই নেতৃস্থানীয় যারা কিংবা গেটকিপার যারা, তারা এক ধরনের সেলফ সেন্সরশিপ তারা তৈরি করে। এটা আগের বার যেটা ছিল সেটির তখনও ছিল, এবং সেটির সাথে বিভিন্ন রকম বাহিনীর লোকজনের একটা মানে তৎপরতা ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে এখনো কিন্তু সেই একই রকমের সেলফ সেন্সরশিপই আছে। সুতরাং আমরা যে সব কথাই যে জানতে পারছি বা সবকিছুই যে আমরা প্রকাশিত হচ্ছে তা কিন্তু নয়। এবং সব মিলিয়ে আমি যেটা বলবো যে অন্তর্বর্তী সরকারের মাত্র 6 মাস হলো, এই 6 মাসের ভিতরে আমরা প্রকৃত সংস্কার যেটি আসলে প্রত্যাশা করছিলাম, যে এই যে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে আরো বেশি আরো তৎপর হওয়া এবং তৎপর হওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ মানুষ আসলে এইটাই চায়,
এই যে নানান রকম কমিটি করে আপনি নানান রকম রিফর্মিং করে আপনি যে ব্যবস্থাগুলো করছেন, এগুলো পাশাপাশি মানুষ কিন্তু দৃষ্টান্ত দেখতে চায়, মানুষ কিন্তু উৎকৃষ্ট উদাহরণ দেখতে চায়। আমি মনে করি সেই জায়গাটায় আমরা খুব একটা আশাবাদী এখনো হতে পারিনি। জি, আপনাকে ধন্যবাদ। এবং লুনানুর, আপনি আমাদের সাথে থাকবেন। আমি একটি ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187765556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি একটু শুরুতে লুনানুর আপনার কাছে ছোট করে আসতে চাই যে বিষয়টি নিয়ে, আপনি যদি আমাকে একটু বলতেন 2 থেকে 3 মিনিটে। ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট, অর্থাৎ রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এবং আমরা আরেকটু যদি আমি জিজ্ঞেস করি যে সারা দেশকে 4টি প্রদেশে ভাগ করার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, এই প্রস্তাবটি অথবা পরামর্শটি লুনানুর? প্রথমত হচ্ছে যে এই যে ফেডারেল বা 4টি রাজ্যে ভাগ করার বিষয়টি বলছে, আমার আমার কাছে এটি অপ্রয়োজনীয় মনে হচ্ছে। কেন হয় আর কি, এই ঘটনাগুলো কেন হয়? ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ভিন্ন ভিন্ন যদি থাকে, ভিন্ন ভিন্ন চাহিদা থাকে, ভিন্ন ভিন্ন পরিস্থিতি থাকে, সেগুলোকে যুক্ত করার জন্য হয়তো মানে একটা সামগ্রিক জায়গা আনার জন্য এই দিন। আমাদের খুবই ছোট একটি দেশ, এবং এই যে বিভাগের কার্যক্রমগুলো আমাদের, সেগুলো যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য হচ্ছে আর কি, সেগুলো কিন্তু খুব বেশি যে চাপের মধ্যে আছে বা মানে ওভারলোড হয়ে আছে তা না। শুরুতে একটু একটু বলছিলাম যে কেন জানি না, এটা খুব স্পষ্ট হয়ে এসছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে, যে তারা প্রয়োজনীয় কাজকে বাদ দিয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন কাজের দিকে বেশি মনোযোগী হচ্ছে। এই বিষয়টি একটি কখন দরকার হয় আর কি, 4টি রাজ্য প্রতিষ্ঠা করা যদি ভিন্নতা থাকে, আপনার মানে ভাষার, লৌকিকতার, আঞ্চলিকতার, ভৌগোলিক অবস্থানে, এমনকি অর্থনৈতিক অবস্থারও যদি ভিন্নতা থাকে, ভিন্ন ভিন্ন কর্মসূচি যদি আমাকে নিতে হয়, একদম ডিফারেন্ট কর্মসূচি যদি নিতে হয়, এবং পরিচালনা যদি যদি মানে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়, তাহলে হচ্ছে রাজ্য করার দরকার। যেটা বড় বড় দেশে, ভারত একটি বড়, তার যে অবস্থান তার বিভিন্ন রাজ্যে, সেটি বড় দেশ, তার সেটা দরকার, বা অন্যান্য দেশে সেটা দরকার। আমি জানি না, আমার এই 56,000 বর্গমাইলের দেশে মানুষের ভিন্নতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, তবে এমন কোন সিদ্ধান্ত হয়তো নিতে হবে না রাষ্ট্র পরিচালনার জন্য যার ভিন্ন ভিন্ন কেন্দ্র দরকার। এই বিষয়গুলো জি, অপ্রয়োজনীয় মনে হচ্ছে, এবং এটি আসলে করার এখতিয়ারও তাদের খুব একটা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা আমরা মনে করি না। বারবারই কিন্তু তাদেরকে আমরা এই বিষয়টি ওয়ার্নিং বলেন, মনে করিয়ে দেওয়া বলেন, বা তাদেরকে নক করা বলেন, আমরা কিন্তু করছি যে জি, আপনার এখতিয়ারের জায়গা আর কি, আপনি সেটার মধ্যেই থাকেন। এটা না করে ওনারা কাজটাকে অনেক বেশি অপ্রয়োজনীয় বিস্তৃত করছে। জি লুনানুর, আমি আবারও আসবো আপনার কাছে। জি, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু আসাদুজ্জামান রনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আসাদুজ্জামান রনি, একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসি যে বাংলা একাডেমি পুরস্কার নেয়ার পর উপদেষ্টাদের পেছনে একজন অধ্যাপকের দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, এবং বাংলা একাডেমির পুরস্কার নিয়ে এবার নানান আলোচনা সমালোচনা আমরা জন্ম হতে দেখেছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসাদুজ্জামান রনি? আহ সবাইকে ধন্যবাদ জানাই, আর একটু ক্ষমা চেয়ে নেই। সারেন্ডার টু উইন। আমি আসলে একটা টেকনিক্যাল প্রবলেমে পড়ে গেছিলাম, নিশ্চয়ই আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি একেবারে নন টেকি মানুষ না, তবু আজকে এই ইন্টারনেট কানেকশনের দুর্বলতার কারণে আমার একটা সমস্যা হয়ে গেছে। জি, আমি বলুন। ক্ষমা চাচ্ছি। তো মূল প্রসঙ্গে আসছি। বাংলা একাডেমি, বাংলা একাডেমি, এই একাডেমি যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি এটা বলতে খুব পছন্দ করি না, এই কারণে যে আমার খুব খারাপ অভিজ্ঞতা বাংলা একাডেমিকে কেন্দ্র করে। যেহেতু আমি বাংলা একাডেমিতে কিছুদিন কাজ করেছি, কিছুদিন মানে একটা প্রকল্পে কাজ করছি আর কি। সো প্রকল্পটা, এই প্রকল্পে কাজ করতে গিয়ে বাংলা একাডেমির ভেতর বাহির দেখার সুযোগ হয়েছে আমার। আমি যে প্রকল্পে কাজ করছি এটা লোক সংস্কৃতি বিকাশ। আসলে বাংলা একাডেমি কেন প্রতিষ্ঠা হয়েছে 1955 সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, এই 3টা বিষয়ের উন্নয়ন করবে এবং এটার এই 3টা বিষয়কে সংরক্ষণ করবে। তাহলে মূল কথা হচ্ছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে উন্নয়ন করবে এবং সংরক্ষণ করবে।
সেই উন্নয়ন এবং সংরক্ষণ করার জন্য বাংলা একাডেমি সারা বছর ব্যাপী গভর্নমেন্ট থেকে বেশ টাকা পয়সা নেয়, সেটাকে একটা জায়েজ করার জন্য কিছু প্রকল্প করে। এই প্রকল্পগুলি অধিকাংশই আহ খুব ভালো কাজ করে না, কিছু হয়তো বা কাজ করে। আমি সবগুলিকে একদম ঢালাও ভাবে যে একবার খারাপ বলবো সেটা বলতে পারবো না, বলা উচিত হবে না। সো আর আমি এরকম একটা প্রকল্পতে কাজের সুযোগ পেয়েছিলাম। সেই লোক সংস্কৃতি বিকাশ, মানে বিভিন্ন জায়গার ফোক গুলিকে সংগ্রহ করে তারা কম্পাইল করে একটা বই বের করবে। আমার দায়িত্ব পড়েছিল, আমাদের মানে আমি সহ আরো একজনের দায়িত্ব পড়েছিল নরসিংদী কেন্দ্রিক জি, কাজ আসাদুজ্জামান রনি, আপনি করার যদি সুযোগ একটু হয়েছিল আমার। সংক্ষেপে পুরো বিষয়টি বলতেন আমাদের আচ্ছা, সময়ের। আমি এই বাংলা একাডেমির যে মূল যে কাজ, সেই বাংলা একাডেমি মূল কাজের মধ্যে নাই। বাংলা একাডেমির দুইটা কাজ বড় করে করে, একটা হচ্ছে আপনার বইমেলা, আর একটা হচ্ছে এই যে পুরস্কার। একজন পণ্ডিত অধ্যাপক আহ জি বলুন সরি, আসাদুজ্জামান রনি। একজন পণ্ডিত হচ্ছে কি, সরি আমি একটু জি, আপনি নাম না বললেও হবে, আপনি বলতে পারেন। জি, নামটা একটু ভুলে গেছি, আমার একটু রিকল করে দেন। আমি না, নামের প্রয়োজন নেই, আপনি বলুন, আমরা দর্শক নিশ্চয়ই বুঝে নেবেন, বলুন। আচ্ছা, আপনি আহ, আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে যদি আমাকে মানে আচ্ছা দর্শকদের ঠিক উদ্দেশ্যে আছে। সরাসরি বলুন। জি জি। একজন পণ্ডিত, উনি একজন শিক্ষক। এই ভদ্রলোক আহমেদ ছফাকে নিয়ে তার অনেক কাজ আছে, অনেক কথা বলার উনি অনেক কথা বলেন। উনি একজন পণ্ডিত হয়ে একজন বিলো স্ট্যান্ডার্ড মানুষের পেছনে দাঁড়ায় থাকে। উনি বলছেন যে এটা ক্ষমতার প্রতীক। ক্ষমতা তো মানুষকে শিক্ষা দেয়, ক্ষমতা একটা ক্ষমতা অনেকগুলি প্যারামিটার্সের সমন্বয়। যে ক্ষমতার প্রতীক হয়ে এসে উনি বসলেন, আর সেই অধ্যাপক বা সেই পণ্ডিত দাঁড়ায় থাকলেন। সেই পণ্ডিতের উচিত ছিল, আমি আসলে ওই পণ্ডিতের পক্ষ নিয়ে বলছি, ওনার কাছে আমার একটা ইচ্ছে ছিল যে উনি এই পুরস্কারটাকে বর্জন করবেন, এবং যে বসে আছে মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে জবাব দেওয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে একটা চূড়ান্ত একটা বার্তা দিতেন উনি। সলিমুল্লাহ খান, আমি নামটা অনেকক্ষণ পরে মনে পড়ছে আমার, আমি সরি, অধ্যাপক জি সলিমুল্লাহ খান এটা আমাদের একটা বার্তা দিতে পারতেন। আর ফারুকী বলছে এই যে একটা রীতি, এই ফালতু একটা কাজ। সো বাংলা একাডেমি আসলে মানুষকে সম্মান দিতে জানে না। বাংলা একাডেমিতে এখন যারা কাজ করছে, এই ফ্যাসিস্টের আমলেও তারাই কাজ করছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, শুধু আজকে 5ই আগস্টের পর একজন মহাপরিচালক চেঞ্জ হয়েছে। সো এখন সভাপতি হচ্ছে আবুল কাশেম আবুল কাশেম ফজলুল হক। উনি একজন মানে শিক্ষিত মানুষ। সো এই যে সবকিছু মিলে বাংলা একাডেমির ভেতরের যে কাহিনী, এবং যে বাংলা একাডেমির পুরস্কার, এই পুরস্কার সহ বইমেলা কেন্দ্র করে যে আয়োজনগুলি হয়, এই টোটালটা বাংলা একাডেমির কিছু কর্মকর্তা কর্মচারীর মতো পকেট বাড়ি হয়। আসলে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ঠিক কতটুকু সংরক্ষণ হয় আর কতটুকু উন্নয়ন হয়, একটা বড় প্রশ্ন। আমি এই অধ্যাপক সলিমুল্লাহ খান সাহেবকে যে অপমান করা হয়েছে, বা উনি যে পরিমাণ লজ্জিত বিব্রত হয়েছে, তার সাথে আমরাও হয়েছি। আর সাথে সাথে যে এই বাংলা একাডেমির যে এই যে পুরস্কার, এটা সোকল্ড পুরস্কার হয়ে দাঁড়াইছে এখন। এই পুরস্কারের কোনো ভ্যালু নাই। যেমন আহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা কিন্তু এখন খুব বিতর্কিত পুরস্কার। এরকম বাংলা একাডেমি একটা মেধা নির্ভর জায়গা, সেই জায়গাটাও এখন এরকম বিতর্কিত হয়ে গেছে। সো এই হচ্ছে বাংলা একাডেমির পুরস্কার এবং বাংলা একাডেমির মানুষ। জি, আসাদুজ্জামান রনি, আপনাকে ধন্যবাদ, আপনি সাথে থাকবেন, নিশ্চয়ই সময় পেলে আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু কাউসার মাহমুদ আপনার কাছে যাই। এইবার সার্বিকভাবে বইমেলার আয়োজন কেমন দেখছেন? এবং আমরা যদি একটু দেখি যে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে প্রেস সচিবের ময়লা ফেলার ঘটনা নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন কাউসার মাহমুদ? বইমেলার আয়োজন সবসময় যেটা হয়, এটা খুবই একটা ফরম্যাটেড জায়গা, কিন্তু এইবার আমি দেখলাম যে বইমেলার আয়োজন ছাপিয়ে ডাস্টবিনটার আলোচনাই আসলে বেশি আসছে। মানে বইমেলার যে একটা সৌন্দর্য, বইমেলার যে একটা মাধুর্য, বইমেলাকে কেন্দ্র করে কিছু মানুষের যে একটা মিলন মেলায় তৈরি হয়, এবার দেখলাম যে মেলার শুরুতেই এরকম একটি
বিষয়ে মানে বই ফেব্রুয়ারি মাস আসলেই যারা লেখালেখি করেন বা সংস্কৃতির সাথে যারা যুক্ত, তারা বইমেলায় একটা মানে অপেক্ষায় থাকেন। কিন্তু এবার দেখলাম যে বইমেলায় যাওয়ার মানে এক ধরনের অনীহা অনেকের কাছে। কারণটি হচ্ছে যে দেখেন, রাষ্ট্র যারা চালায় বা রাষ্ট্রের যারা আমাদেরকে প্রতিদিন যাদের উপর ভরসা করে আমাদের চলে, তাদের আসলে একটু রুচিবোধ থাকা দরকার। আমি মনে করি তাদের মানে অ্যাক্টিভিস্টদেররা অনেক কথাই বলতে পারে রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে তা সেইরকম একজন মানুষ যখন ডাস্টবিনের ছবি এই জায়গায়, ডাস্টবিনটা হয়তো কেউ একজন বানিয়েছে বা কেউ একজন হয়তো যখন পট পরিবর্তন হয়, আমরা গেল সরকারের সময়ও দেখেছি যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে 350 বই, হ্যাঁ 400 বই, ওই 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 এক ধরনের চাটুকার স্তুতিবাদ যারা এরকম প্রতিষ্ঠা করতে চায় তারা সবসময় এটা করে। কিন্তু একজন রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ একজন প্রতিনিধি, তিনি যখন তার ফেসবুক পেজের মধ্যে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ছুঁড়ে ফেলার বিষয়টা দেন, তখন আসলে আমরা এটা ঔচিত্য না উচিত হয়নি সেটা আমি বলবো না, আমি বলবো যে অভিরুচির বিষয়টা এটা আসলে এখন যদি কোনো 20 বছর পর বা কোনো এক সময় যদি আওয়ামী লীগ সরকার আসে, আওয়ামী লীগ সরকার এসে যদি একই কাজ করে কিংবা অন্য কোনো সরকার এসেও যদি একই কাজ করে, তাহলে যে আমরা আসলে শিখলাম কি? কারণ আমি শেখ হাসিনাকে আইনের আওতায় এনে, তাদের দোসরদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুখোমুখি দাঁড় করানো, এটি একটি বিষয় এবং যেটাই আসলে দরকার। কিন্তু আমি ডাস্টবিন বানালাম, আমি এটা সেটা বানালাম, এইগুলি আসলে আমার কাছে মনে হয় ওই যে ঠিক একই রকম খুবই ফালতু এবং গৌণ বিষয়। এবং আমার কাছে মনে হয় যে এটা রুচিহীনতার প্রকাশ। আমরা দিন দিন আমাদের এগুলো আসলে অধপতনে যাচ্ছে। এবং এক ধরনের লোক আছে যারা এগুলো দেখে নানান রকম হালে মানে কি বলে যে মানে পালে হাওয়া দিবে এবং নানান রকম উস্কানি দিবে, খুব ভালো হয়েছে। কিন্তু আসলে আদতে এগুলি খুব ভালো ফলাফল আমাদের এখানে মানে আমি কি বলবো, এটা এটা নিয়ে আমি আর বেশি আর জি মন্তব্য করতে চাচ্ছি না। জি, কাউসার মাহমুদ আপনাকে ধন্যবাদ। আসাদুজ্জামান রনি, আপনি যদি ছোট্ট করে কিছু বলেন আমাকে, 1 থেকে 1.5 মিনিট এই বিষয়ে যদি কিছু বলতে চান। না, আমি আসলে দেখেন এই যে এই ভাইয়া যেটা বললেন যে একটা ফালতু বিষয়, এই বিষয়টা চর্চা করার মধ্য দিয়ে একটা আরেকটা মানে একটা দৃষ্টান্ত হচ্ছে। উনি বললেন না যে ওনারা চলে যাবেন, এই যে প্রেস উপদেষ্টা, এই ভদ্রলোক কতটুকু কি করছে না করছে সেই আমার প্রশ্নটা কিন্তু একটা প্র্যাকটিস চালু হলো। আমরা এই প্র্যাকটিসটা চাই না। বইমেলা হবে পাঠকদের, বইমেলা হবে লেখকদের। পাঠক মানে আবারও আহ পাঠক যে কেউ হতে পারে, কিন্তু লেখক মানে ওই যে সাবরি তৈরি হবে বইমেলা থেকে, সেটাকে সিদ্ধান্ত নিয়ে তালিকা করা উচিত ছিল। তাদের কোনো নৈতিক অধিকার নেই যে বিশিষ্ট ব্যক্তিদের নাম একবার ঘোষণা করে আবার তাদের নাম প্রত্যাহার করে নিয়ে তাদেরকে অপমান করা। এটা খুবই দুঃখজনক। এটি একটি স্বায়ত্তশাসিত এবং জাতির প্রতিষ্ঠান আর কি, তার মালিকানা জাতির এটা। দ্বিতীয়ত হচ্ছে যে ছবি তোলার বিষয়টি এর আগেও আপনারা খেয়াল করবেন যে আসলে এরকমই ছিল। মানে যারা আহ, পুরস্কার প্রদান করতেন তারা চেয়ারে বসে থাকতেন এবং যারা পুরস্কার নিতেন তারা পেছনে দাঁড়িয়ে থাকতেন। সকল রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিষয়টি হতো। এটি আসলে ক্ষমতার চর্চার একটি অংশ। এই যে সম্মান করতে না পারা বা এই যে দম্ভটা, এইটা তো আসলে রাষ্ট্রের চরিত্র, মূলত রাষ্ট্রের চরিত্র। এটি কোনো বিচ্ছিন্ন বিষয় না, এর আগেও হয়েছে। এবার হয়তো ছাত্র শিক্ষকদের বিষয় এই কারণে বেশি চোখে পড়েছে, প্রতিবাদ হয়েছে, আমি জানি না। কিন্তু আগের ছবিগুলো দেখেন এরকমও হয়েছে। এটাই রাষ্ট্রের চরিত্র আর কি, এই যে দম্ভ, এটাই রাষ্ট্রের চরিত্র। অন্য কাউকে স্বীকার করে না, এই দুটো বিষয়। আর ডাস্টবিন বিষয়টা আসলে আমি ওইভাবে কোনো কিছু বলতে চাই না। আমি জানি না এটা কি বাংলা একাডেমি কর্তৃপক্ষ করেছে নাকি এটা মানে পানির জায়গা হয় না এরকম, সেটাও জানি না। শুধুমাত্র একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি একজন ব্যক্তি মানুষ, যখন আপনি পার্সোনালি মুভ করবেন একটি বিষয়, কিন্তু আপনি যখন রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হয়ে কাজ করবেন তখন আপনি প্রতিটি আচরণ, প্রতিটি কাজের প্রতি আপনার দায়িত্বশীল এবং জবাবদিহিতার জায়গাটা থাকতে হবে। এই জায়গাটা মানে কাজের কাজ কিছু না তারা,
তারা ঠিকমতো দুর্নীতির তালিকাটাও প্রকাশ করলো না। যে শ্বেতপত্র প্রকাশ করেছে সেখানেও হেডলাইন গুলো শুধু, ভেতরে যে একদম পুরো বক্তব্য সেটাও এখনো জাতির সামনে তুলে ধরলো না। কিন্তু এই যে একটা ব্যক্তিগত মানে ঘৃণা প্রদর্শনের বা একটা ক্ষোভের বা এক ধরনের এই একটা কালচার তৈরি করলো আর কি, এটা খুবই আননেসেসারি ছিল আমার মনে হয়। এবং আমার মনে হয় যে যারা দায়িত্ব উম, প্রাপ্ত আছেন, মানে পদে আছেন, তাদের দায়িত্বশীল আচরণ জি, করা লুনানুর, দরকার। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে একটু আসি। কথা বলতে। জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে একটু আসি, ছোট করে, আমাদের সময় কম। সেটি হচ্ছে, যেটা বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতে, রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ছাত্রকে আটক করা হয় এবং আটক করার পরে উত্তরা পশ্চিম থানায় সেখানে কিন্তু থানায় হামলাও হয় এবং পরবর্তীতে যেটি জানানো হয় যে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান ওসি, তার বিরুদ্ধেও তদন্ত চলছে এবং এসআই একজনকে ক্লোজ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মধ্যে কথা হয়েছে, সমঝোতা হয়েছে। এই যে বিষয়টি, এখানে যে বিষয়টা আমি একটু যোগ করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে থানা ও কারাগারে হামলার মতো 2-1টা ঘটনা ঘটবেই, তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটি মুখ্য বিষয়, সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন লুনানুর? প্রথমত হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন থানায় হামলা করে ঢাকা সহ যে পুলিশ হত্যা করা হয়েছিল, আপনারা জানেন যে আমাদের পার্টির পক্ষ থেকে সাথে সাথে আমরা খুব স্পষ্ট ভাবে এই গণহত্যার সাথে পুলিশ যে সাধারণ মানুষকে যে হত্যা করা হয়েছিল 5 তারিখের রাত 5 তারিখ পর্যন্ত, তার সাথে পুলিশ হত্যার বিচারও করতে হবে, একদম সুনির্দিষ্টভাবে সেই দাবি তুলেছি। কিন্তু যে কথাটা আপনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাদ দিয়ে, সেই জায়গাটি আমরা সবচেয়ে ভালো আছি। একটি পদক্ষেপও আমরা দেখতে পাইনি এই বিষয়গুলো বন্ধ করার পক্ষে আর কি। মানে হামলা হবে এই কথাটা বলাটাও যেমন একটা উদাসীনতা বা দায়িত্বহীনতার বিষয় আর কি, তেমনি সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা বলাটা একটা ইঙ্গিত বহন করে। সরকার আসলে তো দৃশ্যত কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। মানে আমার মনে হচ্ছে কি আমাদের কাছে কোনো উদাহরণ নাই আর কি, আমার না, মানে আমার ব্যক্তিগত জি মনে হয়। লুনানুর, আপনি আমি দেখবেন যে একটু 1 মিনিট একটু যোগ করি, জাস্ট 20 সেকেন্ড। সবচেয়ে আরেকটা যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ঘটনার কারণে আজকে উত্তরাতে এটা ঘটলো, তাহলে বাংলাদেশের এই যে মানে সহস্রাধিক মানুষের এই যে জীবন গেল চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধেই তো তারা এই রাস্তায় নেমেছিল, তাই না? এই সেই বিরুদ্ধে সেইখানে সরকারের পদক্ষেপটা আসলে কিছুই না। মানে আমাদের অ্যাচিভমেন্টটা তাহলে জিরোতে যে হচ্ছে, মানে সরকার যদি এই অবস্থানে থাকে আর কি, এটি হচ্ছে সবচেয়ে জি, গুরুত্বপূর্ণ আমি বিষয়। আরেকটি বিষয় একটু যোগ করি, আপনার কাছেই আসি লুনানুর। যে গাজীপুরে বিক্ষোভ সমাবেশের পর মুক্তি পেয়েছেন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার নায়েবে আমির মোহাম্মদ মহিবুল্লাহ। এটি বাংলাদেশের সময় মঙ্গলবার বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং এর আগে কারা ফটকের সামনে বিক্ষোভ করেন এই মহিবুল্লাহ আর অনুসারীরা। এই বিষয়ে আপনি কি বলবেন লুনানুর? এটা তো আসলে আমি মনে হয় আপনার সত্যি আগেই বলেছিলাম কিনা, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো খুবই অনাকাঙ্ক্ষিত এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আর কি। এবং যে চেতনা জায়গা থেকে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল, সেই জায়গার সাথে একদম রীতিমতো প্রতারণা করা। ট্রাস্ট হচ্ছে শুধুমাত্র জঙ্গি জঙ্গি, আরো শত শত হাজার হাজার জঙ্গি, এমনকি রসেন্দিতে যে থানা ভেঙে যারা থানা ভেঙে বেরিয়েছিল, তাদের সম্পর্কে কিন্তু সঠিক তথ্য বাংলাদেশের মানুষের কাছে এখনো নাই আর কি। হ্যাঁ, যে শুরুতে যখন বলা হয়েছিল যে জঙ্গি বের হয়েছে, প্রথমত যেটি হচ্ছে যে বিচারাধীন বিষয়গুলো 1 ঘন্টার মধ্যেই নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে, খালাস করে দেওয়া হচ্ছে, মুক্ত করে দেওয়া হচ্ছে। এই যে সংস্কৃতিটা বহমান রাখা হয়েছে আর কি, যেটা শেখ হাসিনা সরকারের আমলেও হয়েছিল, সে তার পক্ষে লোকজনকে মুক্ত করে দেওয়া, বিরোধী দলকে মানে আটকে রাখা, এবং এখনো যেটা হচ্ছে আর কি। এবং বিরোধী রাজনৈতিক দলদেরকে অন্য রাজনৈতিক দলদেরকে জি মুক্ত করে দেওয়া বা লুনানুর, মামলা বিচারাধীন যেগুলো জি ছিল সেগুলো খালাস করে দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জঙ্গি যাদেরকে জঙ্গি সন্দেহে যাদেরকে আটক করা হয়েছিল, তাদেরকে এভাবে ছেড়ে দেওয়াটা বাংলাদেশের মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে বলে আমি মনে করি আর কি। জি, এটি আপনাকে খুবই ধন্যবাদ। একটা আমাদের আমাদের সময় আজকে একদম শেষ লুনানুর। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে এবং আপনাদের সবার সাথেই অন্যান্য আরো বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। কাউসার মাহমুদ এবং আসাদুজ্জামান রনি, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা সবাই। দর্শক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক ধন্যবাদ। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।